হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি। আমি রাহুল চক্রবর্তী। তোমাদের প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমাদের স্বাধীনতা দিবস 15 অগস্ট। তো তোমাদের মনে হতেই পারে যে স্যার আজকে ভারতের স্বাধীনতা দিবস, সেখানে আপনি ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করবেন। তা নয়, আপনি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করছে। কেন? তো সেই ক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে যেহেতু আজকে বর্তমানে বাংলাদেশে একটা অস্থিরতা চলছে, তো সেই ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক বিষয় তার জন্যই হয়তো বেছে নিয়েছি। সেটা কিন্তু নয়। কেন আমি আজকে এই 15 আগস্ট আমাদের স্বাধীনতার দিনে, স্বাধীনতার দিবসে, কেন আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম, এর দুটো কারণ আছে। সেই কারণের প্রথমটা হচ্ছে যে ঠিক কি, যে আজকে আমরা স্বাধীন হয়েছি, আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এই অ্যাক্টের দ্বারা আমাদেরকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করা হলো। ভারতে ব্রিটিশ শাসনের অবসান হলো, ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর হলো। খুব ভালো কথা, কিন্তু মনে রাখতে হবে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর দ্বারাই ভারতবর্ষ ভাগ হয়েছিল। ভারতবর্ষ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান, এই দুটো রাষ্ট্র তৈরি করা হলো। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার মতে, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা দেশের স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলন একই দাবি বা একই সূত্রে বাঁধা। সেটা কি? সেটা হচ্ছে অধিকারের দাবি, স্বাধীনতার দাবি, অত্যাচার, শোষণ, অপশাসনের অবসানের দাবি, এবং দাবি সেলফ রুলের, স্বশাসনের দাবি, স্বশাসনের অধিকার। আজকে আমরা যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের যে বেসিক যে ডিম্যান্ড, সেই বেসিক ডিম্যান্ড এই বিষয়গুলোই কিন্তু ছিল: অধিকার, স্বাধীনতা, বৈষম্য, শোষণ, শাসন, ব্রিটিশ শাসনের অপশাসন, তার অবসান, এবং আমাদের নিজেদের সরকার, আমাদের নিজেদের সংবিধানের দাবি। তাহলে বাংলাদেশের যে লিবারেশন ওয়ার, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, তারও দাবি কিন্তু এই একই বিষয় ছিল। ইস্ট পাকিস্তানের যারা মানুষ, তাদের অধিকারকে সুনিশ্চিত করা, তাদের প্রতি যে বৈষম্য, সেই বৈষম্যের অবসান, এবং অটোনমি বা সেলফ রুল। তো 15 আগস্ট এই দিনটা আমি বেছে নিয়েছি এই কারণে যে আজকের এই দিনে যেরকম আমরা স্বাধীন হয়েছি, সেরকম আমরা ভাগও হয়েছি। সেই কারণেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই বিষয়ে যদি আমরা কাউকে প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর মোটামুটি সবাই যেটা দিয়ে থাকে, সবারই উত্তর যেটা এক হয়ে থাকে, সেটা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ, বাঙালি জাতি, তারা স্বাধীনতা অর্জন করেছে। এই উত্তর আমরা প্রত্যেকেই দিয়ে থাকি। তো বাংলাদেশ তার স্বাধীনতা যে দিবস,
সেই স্বাধীনতা দিবস পালন করে থাকে 26 মার্চ। কিন্তু কেন? বাংলাদেশের যে লিবারেশন ওয়ার সেটা এন্ড হচ্ছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। তার কারণ এই দিনে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল ইন্ডিয়ান আর্মির কাছে। এটা তো আর বলার প্রয়োজন নেই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের যে মুক্তি যুদ্ধ বা মুক্তি যারা যোদ্ধা, তারা ইন্ডিয়ান যে আর্মি তার দ্বারা তারা সাহায্য পেয়েছিল। তো 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন না করে কেন বাংলাদেশে 26 মার্চ স্বাধীনতা দিবস পালন হয়ে থাকে? কি তাৎপর্য রয়েছে এই দিনটা? আমরা সেই তাৎপর্যে পৌঁছাবো, কিন্তু তার মাঝে যে ঘটনাগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, আমরা সেগুলোকে আলোচনা করব, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তো আমি যেটা বললাম প্রথমেই যে 1947-এ ইন্ডিয়া কি হচ্ছে? ডিভাইডেড হচ্ছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর দ্বারা ইন্ডিয়া ডিভাইডেড হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান দুটো আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরি করা হচ্ছে। এবার এই যে পাকিস্তান, এই পাকিস্তান ভারতের দুটো অংশে অবস্থান করছে। পাকিস্তানের ভূখণ্ড, একটাকে আমরা বলছি ইস্ট পাকিস্তান, একটাকে আমরা বলছি ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান যেটা আজকে বর্তমানে বাংলাদেশ। তাহলে এই যে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, এই দুটো অঞ্চল সব দিক থেকে আলাদা ছিল। শুধুমাত্র জিওগ্রাফিক্যালি যে ডিফারেন্ট ছিল বা দূরত্বের দিক থেকে যে আলাদা ছিল তা নয়, সাংস্কৃতিক দিক থেকে, মতাদর্শগত দিক থেকে, সব দিক থেকে আলাদা ছিল। তো বাংলাদেশের যে স্বাধীনতা যে আন্দোলন, সেই আন্দোলনের যে মূল যে দাবি বা মূল যে পয়েন্ট, সেটা কি ছিল? বাঙালি যে সভ্যতা সংস্কৃতি সেটাকে হচ্ছে প্রোটেক্ট করা, প্রিজার্ভ করা। কারণ ইস্ট পাকিস্তানের যারা মানুষ, তাদের মাতৃভাষা বা তাদের সভ্যতা সংস্কৃতি যেটা সম্পূর্ণভাবে ছিল বাঙালি এবং বাঙালি কেন্দ্রিক। আর ওয়েস্ট পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি ভাষা যেটা ইস্ট পাকিস্তানের মানুষের সভ্যতা সংস্কৃতি ভাষার থেকে হাজার হাজার বলতে পারো গুণ হচ্ছে আলাদা ছিল। তাহলে এই যে বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন, এই স্বাধীনতা আন্দোলনের একটা মূল পয়েন্ট হচ্ছে বাঙালি যে সভ্যতা সংস্কৃতি, বেঙ্গলি যে কালচার হেরিটেজ, সেটাকে প্রিজার্ভ করা, সেটাকে প্রোটেক্ট করা। আর কি? বাঙালি ভাষা। বাঙালি ভাষা আমরা প্রত্যেকেই জানি যে ওয়েস্ট পাকিস্তানের যে ভাষা উর্দু, সেটা ইস্ট পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশে ভাষা আন্দোলন শুরু হলো। আচ্ছা, তাহলে থার্ড যে পয়েন্ট, সেই থার্ড পয়েন্ট হচ্ছে সেলফ রুল, স্বশাসন, অটোনমি। তাহলে একটা জাতি কখন সেলফ রুল চাইছে, একটা অঞ্চল কেন সেলফ রুল চাইছে? যখন দেখা যাচ্ছে সেই জাতি বা সেই অঞ্চল অধিকার, স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, অপশাসনের শিকার হচ্ছে, তখনই একটা জাতি, একটা অঞ্চল দাবি করে সেলফ রুল। তার জন্য তখন তারা ঝাঁপিয়ে পড়ে, আন্দোলন করে। তাহলে এই যে বাংলাদেশের যে স্বাধীনতার যে আন্দোলন, স্বাধীনতার যে যুদ্ধ, তার মূল যে বিষয়গুলো, তার মধ্যে প্রথমটা হচ্ছে বাঙালি সভ্যতা সংস্কৃতি, বাঙালি ভাষাকে হচ্ছে প্রিজার্ভ করা, প্রোটেক্ট করা।
এবং ওয়েস্ট পাকিস্তানের যে ডিসক্রিমিনেশনস, সেই ডিসক্রিমিনেশনস থেকে বেরিয়ে আসা, আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বশাসনের অধিকার, এই ছিল 1971-এ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ তার মূল বিষয়। এবং ওই যে আমি বললাম যে বাংলা ভাষার জন্য আন্দোলন, তো 1948-এ আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ঘটনা যেখানে উর্দুকে কি করা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে এক প্রকারের ইস্ট পাকিস্তানের ওপর, বেঙ্গলি যারা পিপল, বাংলা ভাষার যারা মানুষ, তাদের ওপর। উর্দু বিকাম অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বোথ ওয়েস্ট অ্যান্ড ইস্ট পাকিস্তান, মানে উর্দুকে কি করা হচ্ছে, রাষ্ট্রভাষা। তার মানে কি, একটা ভাষাকে, একটা সভ্যতা, একটা সংস্কৃতিকে আর একটা ভাষা বা একটা আলাদা সভ্যতা সংস্কৃতির ওপর কি করা হচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ইস্ট পাকিস্তানের যারা মানুষ তারা একত্রিত হলো, তারা আন্দোলন শুরু করলো, ভাষা আন্দোলন 1952। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে 1953-তে কৃষক শ্রমিক পার্টি ইস্ট বেঙ্গল তারা ডিমান্ড করছে কি, অটোনমি, স্বশাসনের। এবং দেখা যাচ্ছে যে এই যে কৃষক শ্রমিক পার্টি প্রভিন্সিয়াল যে ইলেকশন, ঠিক আছে, সেই প্রভিন্সিয়াল ইলেকশনে ইস্ট পাকিস্তানে কি করছে, জয়লাভ করছে 1954-এ। এবং মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছে একে ফজলুল হক, যিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীও ছিলেন 1937-এ। তাহলে 1948-এ উর্দু চাপিয়ে দেওয়া, তার বিরুদ্ধে ভাষা আন্দোলন 1952, এবং তার ফলে ওয়েস্ট পাকিস্তান, এই ভাষা আন্দোলনের ফলে ওয়েস্ট পাকিস্তান পিছু হতে বাধ্য হয়। 1956-এ বাংলা ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়। এবং তারপরের যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে 1953-তে কৃষক শ্রমিক পার্টি ডিমান্ড করছে অটোনমি, ইস্ট পাকিস্তানের অটোনমি। এবং প্রভিন্সিয়াল ইলেকশনে কৃষক শ্রমিক পার্টি মুসলিম লীগকে হারিয়ে কি করছে, জয়লাভ করছে। এবং একে ফজলুল হক ইস্ট পাকিস্তানের চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট হচ্ছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা হচ্ছে 1969 শেখ মুজিবুর রহমান ইস্ট পাকিস্তানের যে নামকরণ, সেই নামকরণ করছে বাংলাদেশ, ল্যান্ড ফর বেঙ্গলি পিপল, বাংলাদেশ। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু বলতে পারো যে বাংলাদেশের যে স্বাধীনতা যে যুদ্ধ, লিবারেশন যে ওয়ার, তার ভিত্তি কি করছে, তৈরি করছে। ভাষা আন্দোলন, তারপরে কৃষক শ্রমিক পার্টির জয়লাভ, যে পার্টি ডিমান্ড করছে অটোনমির, ইস্ট পাকিস্তানের অটোনমি ডিমান্ড করছে, তার জয়লাভ প্রভিন্সিয়াল ইলেকশনে। এবং 1969-এ শেখ মুজিবুর রহমান ইস্ট পাকিস্তানের যে নামকরণ, যে ইস্ট পাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট হলে নামকরণ হবে বাংলাদেশ, ল্যান্ড ফর বেঙ্গলি পিপল। তো এই যে বিষয়গুলো বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার যে যুদ্ধ, তার ভিত্তি তৈরি করছে। কিন্তু যেটা আমি বলছিলাম
যে এই যে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতার যে যুদ্ধ, এর ভিত্তি অ্যাকচুয়ালি যদি আমরা বলি সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন। ইস্ট পাকিস্তানের প্রতি ওয়েস্ট পাকিস্তানের যারা লিডার তাদের হচ্ছে ডিসক্রিমিনেশন। একটা জিনিস ভাবো, যে পাকিস্তানের যে গভর্নমেন্ট, সেই সরকারের কাছে ওয়েস্ট এবং ইস্ট এই দুটো পাকিস্তানের মানুষই কিন্তু সমান, তারা কিন্তু পাকিস্তানের নাগরিক। এরকম নয় যে ইস্ট পাকিস্তানের যারা মানুষ তারা পাকিস্তানের নাগরিক ছিল না, তারাও তো পাকিস্তানের নাগরিক। তাহলে ভাবো, একটা সরকার, যে সরকার একই দেশের নাগরিকদের সাথে কি করছে, ডিসক্রিমিনেশন করছে, পার্থক্য করছে। পাকিস্তান সরকারের তো ইস্ট পাকিস্তানের যারা মানুষ তাদের প্রতি তো ডিসক্রিমিনেশন করাটা কাম্য নয়, উচিত নয়, কারণ তারা তো পাকিস্তানের নাগরিক। কিন্তু না, আমরা যদি দেখি, আলোচনা করব যে পাকিস্তানের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু ইস্ট পাকিস্তানের যারা মানুষ তাদের প্রতি প্রতিনিয়ত কি করে এসছে, বৈষম্য করে এসছে। তো পলিটিক্যালি যদি আমরা দেখি যে পাকিস্তান গভর্নমেন্ট এক্সিস্ট করছে কোথায়, তার হেডকোয়ার্টার কোথায়, ওয়েস্ট পাকিস্তান হেডকোয়ার্টার, ঠিক আছে। তাহলে পাকিস্তান গভর্নমেন্টের যদি আমরা বলি সদর দপ্তর তো ওয়েস্ট পাকিস্তান। তার মানে কি, ওয়েস্ট পাকিস্তান থেকে পাকিস্তানের সরকার কি হচ্ছে, পরিচালনা হচ্ছে। তাহলে ভাবো, ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তানের ডিস্টেন্স ভাবো, তো এটা তো সব থেকে বড় একটা বলতে পারো সমস্যা। তো ওয়েস্ট পাকিস্তান থেকে কি হচ্ছে, ইস্ট পাকিস্তান পরিচালনা হচ্ছে। এবার এই যে পাকিস্তানের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে তো ইস্ট পাকিস্তানের উপযুক্ত প্রতিনিধি থাকতে হবে। একটা সরকার, একটা দেশের সরকার, সেই দেশের সরকার পরিচালনার ক্ষেত্রে সেই দেশের সমস্ত সম্প্রদায়ের কি থাকবে, প্রতিনিধিত্ব থাকবে, সেই গুরুত্ব থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে ইস্ট পাকিস্তানের সেই প্রতিনিধিত্বের জায়গা নেই পাকিস্তানের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মধ্যে। আর যদি আমরা পপুলেশনের দিক থেকে দেখি, পাকিস্তানের টোটাল পপুলেশন যদি আমরা দেখি, সেখানে ইস্ট পাকিস্তানের পপুলেশন হচ্ছে পাকিস্তানের টোটাল পপুলেশনের 55%। ক্যান ইউ ইমাজিন? জাস্ট ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো। ইস্ট পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, সেই সময়ে টোটাল পাকিস্তানের যে পপুলেশন তার 55% ইস্ট পাকিস্তানে রয়েছে। তাহলে ইস্ট পাকিস্তানের প্রতিনিধিত্বের যে জায়গা বা সুযোগ পাকিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে বা সরকারের মধ্যে, সেটা তো একটা সম্মানমূলক জায়গায় থাকা উচিত, অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন থাকা উচিত, বাট সেটা ছিল না, সেটা ছিল না। পলিটিক্যালি ইস্ট পাকিস্তানকে কি করা হতো, ডিসক্রিমিনেট করা হতো। এটা তো একটু পরেই দেখতে পারবে, 1970-তে যখন নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ মেজরিটি পাচ্ছে, পাকিস্তানের সরকার গঠনের মেজরিটি পাচ্ছে, কিন্তু তাকে সরকার গঠন করতে দেওয়া হলো না। যে ইস্ট পাকিস্তানের মানুষ, ইস্ট পাকিস্তানের লিডার,
ইস্ট পাকিস্তানের একটা রাজনৈতিক দল সরকার পরিচালনা করবে, পাকিস্তান পরিচালনা করবে, তাকে আটকানো হলো। তাহলে এই যে পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, যেটা কিন্তু আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, যে ইস্ট পাকিস্তানের অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ছিল না পাকিস্তানের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, পাকিস্তানের যে সরকার, সেই সরকারের মধ্যে। এবং শুধুমাত্র কি পলিটিক্যাল ডিসক্রিমিনেশন? নো, ইকোনমিক ডিসক্রিমিনেশন ছিল। তো ইকোনমিক ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে প্রথমটা আমরা কি দেখতে পাচ্ছি, যে পাকিস্তানের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের একটা বিমাতৃসুলভ আচরণ ইস্ট পাকিস্তানের প্রতি। ইস্ট পাকিস্তানে আমরা কি দেখলাম, পাকিস্তানের যে টোটাল পপুলেশন, সেই টোটাল পপুলেশন 55% হচ্ছে ইস্ট পাকিস্তানে বসবাস করছে, এবং তার ফলে দেখা যাচ্ছে 62% রেভিনিউ ইনকাম হচ্ছে ইস্ট পাকিস্তান থেকে। স্বাভাবিক তো, পপুলেশন বেশি, 55% পপুলেশন। এবং তখন ইস্ট পাকিস্তান যদি আমরা বলি বর্তমানের বাংলাদেশ, তখন সেই ক্ষেত্রে সেখানে মানে কি বলবো, অর্থনীতি যদি আমরা দেখি, ঠিক আছে, মোটামুটি মানে ওয়েস্ট পাকিস্তানের দিক থেকে যদি আমরা দেখি, মানে কৃষি নির্ভর, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই একটা ফার্টিলাইজ ল্যান্ড, ওকে। তো স্বাভাবিকভাবেই ন্যাশনাল যে দেখো বলছে একটা স্ট্যাটিস্টিক্স, যে রেভিনিউ যে ইনকাম, সেই রেভিনিউ ইনকামে ইস্ট পাকিস্তানের কন্ট্রিবিউশন ছিল 62%। কেন? ওই যে বললাম, ইস্ট পাকিস্তানের জনসংখ্যা দেখো, ইস্ট পাকিস্তানের ভূপ্রকৃতি দেখো, এই সবটা এখানে বলতে পারো রেসপন্সিবল। তাহলে আজকে ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে সরকারের ইনভেস্টমেন্ট সেই রকমই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কি দেখব, a major share of national budget, near about 75%, was spent on West Pakistan. 75% ন্যাশনাল যে বাজেট, তা 75% কি হচ্ছে, ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে ইনভেস্ট হচ্ছে। আর একটা ক্ষুদ্র অংশ যেটা ইনভেস্ট করা হচ্ছে ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে, যেখানে ইস্ট পাকিস্তান থেকে কি হচ্ছে, সব থেকে বেশি ইনকাম হচ্ছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, রেভিনিউ ইনকামের 62% কেম ফ্রম ইস্ট পাকিস্তান। তাহলে এটাকে বলবো না বিমাতৃসুলভ আচরণ? আজকে ইস্ট পাকিস্তানের যারা মানুষ, তারাও তো পাকিস্তানের নাগরিক, তারাও তো স্বাধীন পাকিস্তানের স্বাধীন নাগরিক। তাহলে তাদের প্রতি তো এই ডিসক্রিমিনেশন পাকিস্তান সরকারের থেকে করা উচিত নয়, কাম্য নয়। কিন্তু এটাই বাস্তব ছিল, যে ওয়েস্ট পাকিস্তানের দ্বারা ইস্ট পাকিস্তান কি হচ্ছে, ডিসক্রিমিনেটেড হচ্ছে। গভর্নমেন্ট ডিসক্রিমিনেট করছে ইস্ট পাকিস্তানের সাথে, ইস্ট পাকিস্তানের যারা মানুষ তাদের সাথে। এবং একটা জিনিস দেখো, আমরা যদি ওয়েস্ট পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম, সেই স্ট্যাটিস্টিক্সটাই যদি আমরা আসি, 1959-60, ঠিক আছে, 1959 এবং 1960, যেখানে 32% ছিল, 1969 এবং 1970-তে সেটা 61%-এ গিয়েছিল পার ক্যাপিটা ইনকাম ওয়েস্ট পাকিস্তানের যারা মানুষ তাদের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই যেখানে সরকার ন্যাশনাল যে বাজেট, তার 75% ইনভেস্ট করছে ওয়েস্ট পাকিস্তানের ক্ষেত্রে, তাহলে এই ডেভেলপমেন্ট তো আসা কথা।
এই ডেভেলপমেন্ট তো স্বাভাবিক। আর যেখানে সামান্য অংশ ইনভেস্টেড হচ্ছে, তাহলে সেই অংশের যারা মানুষ, ইস্ট পাকিস্তানের যারা মানুষ, তারা স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক থেকে তারা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে। তাহলে এই যে অর্থনৈতিক যে পার্থক্য, এই পার্থক্য কি কারণে? সরকারের যে ডিসক্রিমিনেশন, সেই ডিসক্রিমিনেশনের কারণে। তো স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে ইস্ট পাকিস্তানের মানুষ যেভাবে ডিসক্রিমিনেটেড হচ্ছে, যেভাবে তাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা থেকে, তাদের প্রাপ্য অধিকার থেকে, তখনই তারা তাদের যে বলতে পারো স্বশাসনের যে আন্দোলন, সেলফ রুলের যে আন্দোলন, সেই আন্দোলন তারা কি করলো? তারা শুরু করলো, তারা জোরদার করলো। চলো এরপরে আমরা যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ইস্ট পাকিস্তানের প্রতি এই যে বিমাতৃসুলভ যে আচরণ পাকিস্তান সরকারের, এই যে বৈষম্য, তার বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কি করলো? পেশ করলো। 6 দফা দাবি মানে কিভাবে ইস্ট পাকিস্তানকে, ইস্ট পাকিস্তানের যারা মানুষ, তাদেরকে ভালো রাখা যায়। তার জন্য 6 দফা দাবি শেখ মুজিবুর রহমান কি করলো? পেশ করলো। সেই 6 দফা দাবি কি বলছে? ফেডারেশন অফ পাকিস্তান, পাকিস্তানকে কি করতে হবে? একটা ফেডারেল কান্ট্রি হিসাবে তৈরি করতে হবে। পাকিস্তানের তো স্ট্রাকচার ইউনিটারি, তো বলছে পাকিস্তানকে কি করতে হবে? একটা ফেডারেল কান্ট্রি হিসাবে হচ্ছে গঠন করতে হবে। রেসিডুয়ারি পাওয়ার শুড বি ভেস্টেড ইন দ্য ফেডারেটিং স্টেট। রেসিডুয়ারি পাওয়ার দিতে হবে কাকে? স্টেটকে দিতে হবে। ঠিক আছে? ফেডারেশন আমরা প্রত্যেকেই জানি যুক্তরাষ্ট্র, যেখানে কি থাকবে? দুটো সরকার, একটা ন্যাশনাল গভর্নমেন্ট, এবং প্রত্যেকটা প্রভিন্সে কি থাকবে? আলাদা আলাদা করে সরকার। এবং প্রভিন্সিয়াল যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টগুলোর কি থাকবে? অটোনমি থাকবে, স্বশাসনের অধিকার থাকবে। এবার ফেডারেশনে কি থাকে? ক্ষমতা ভাগ, যেখানে ন্যাশনাল গভর্নমেন্ট এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলোর মধ্যে ক্ষমতা ভাগ করা হয় এবং নির্দিষ্ট করা হয় যে রেসিডুয়ারি পাওয়ার কার হাতে থাকবে। যেরকম বর্তমান আমাদের সংবিধানে আমরা কি দেখতে পাচ্ছি? রেসিডুয়ারি পাওয়ার কেন্দ্রের হাতে। তো এই যে 6 পয়েন্ট ডিমান্ড যেটা শেখ মুজিবুর রহমান পেশ করছে, সেখানে তিনি দাবি করছে যে স্টেটকে কি করতে হবে? প্রভিন্সকে কি করতে হবে? রেসিডুয়ারি পাওয়ার দিতে হবে। তৃতীয় যে দাবিটা ছিল, সেই দাবিটা হচ্ছে 2 সেপারেট কারেন্সি, মানে একটা ন্যাশনাল কারেন্সি এবং প্রত্যেকটা প্রদেশের কি থাকবে? আলাদা আলাদা করে বলতে পারো কারেন্সির রাইট। 2 সেপারেট কারেন্সি, 2 separate account for the foreign exchange earning of the 2 wings। মানে ফরেন এক্সচেঞ্জ, মানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে, মানে বর্তমানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান থেকে যে সমস্ত বিষয় রপ্তানি হচ্ছে, রপ্তানির মাধ্যমে যে আয়টা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে একটা সেপারেট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কি হবে? সেটা গিয়ে ক্রেডিটেড হবে। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই তাহলে কি বলছে? ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে দুটো কি হবে? সেপারেট অ্যাকাউন্ট, মানে একটা ন্যাশনাল অ্যাকাউন্ট আর একটা হয়তো প্রভিন্সিয়াল অ্যাকাউন্ট। মানে প্রভিন্স থেকে যে বলতে পারো যে রপ্তানি হচ্ছে, সেই রপ্তানি বাবদ যে ইনকামটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, সেটা প্রভিন্সের যে অ্যাকাউন্ট সেখানে গিয়ে ক্রেডিটেড হবে। ঠিক আছে? The power of taxation and revenue collection should be vested in the federating unit। ট্যাক্সেশনের পাওয়ার, রেভিনিউ কালেকশন, এগুলো কি করতে হবে?
তোমার প্রভিন্সকে দিতে হবে, প্রভিন্সিয়াল যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টকে দিতে হবে। East Pakistan should have a separate military or paramilitary force and navy headquarter should be in East Pakistan। এবং কি বলছে যে ইস্ট পাকিস্তানের জন্য কি থাকবে, একটা সেপারেট মিলিটারি অর প্যারামিলিটারি ফোর্স এবং নেভি হেডকোয়ার্টার কি থাকবে ইস্ট পাকিস্তানে। তাহলে এই 6 দফা যে দাবি, এই দাবি পেশ করছে শেখ মুজিবুর রহমান ইস্ট পাকিস্তানের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। ইস্ট পাকিস্তানের মানুষের প্রতি যে ইকোনমিক যে এক্সপ্লয়টেশন, ইকোনমিক যে ডিসক্রিমিনেশন, সেই পরিপ্রেক্ষিতে এই 6 পয়েন্ট ডিমান্ড পেশ করছে কে, শেখ মুজিবুর রহমান। এবং এই যে 6 দফা দাবি, সেটা কিন্তু মানুষের দ্বারা কি হয়েছিল, গ্রহণযোগ্য হয়েছিল, মানুষের দ্বারা গ্রহণযোগ্য হয়েছিল। এবং এই পপুলারিটির কারণে তখন পাকিস্তান গভর্নমেন্ট শেখ মুজিবুর রহমানকে হচ্ছে অ্যারেস্ট করে। দেখো কি বলছে, দ্য পপুলারিটি অফ 6 পয়েন্ট ডিমান্ড অফ শেখ মুজিবুর রহমান instilled fear into the West Pakistan government during the reign of General Ayub Khan. On the 19 June 1948, Ayub Khan government arrested Sheikh Mujibur Rahman. তাহলে এই যে 6 দফা দাবি, যেটা মানুষের মধ্যে মানে বলতে পারো অ্যাকসেপ্টেড হয়, মানুষের দ্বারা পপুলারিটি গেইন করে, তার ফলে পাকিস্তান গভর্নমেন্ট শেখ মুজিবুর রহমানকে হচ্ছে অ্যারেস্ট করে। কি কারণ ছিল অ্যারেস্টের, গ্রাউন্ড কি ছিল, যে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের যারা লিডার, তারা ভারতবর্ষের রাজ্য ত্রিপুরার আগরতলাতে ভারতের সাথে আলোচনা করেছে, ষড়যন্ত্র করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য বা ওয়েস্ট পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলনের জন্য কনস্পিরেসি করেছে। মানে শেখ মুজিবুর রহমান কনস্পিরেসি করেছে পাকিস্তান গভর্নমেন্টের এগেইনস্টে। আর কার সাথে এই কনস্পিরেসি করেছে, আলোচনা করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আগরতলাতে সেই আলোচনা হয়েছে, এই ষড়যন্ত্রের আলোচনা হয়েছে। এই কারণে শেখ মুজিবুর রহমানকে কি করা হলো, অ্যারেস্ট করা হলো, আগরতলা কনস্পিরেসি। এরপরে চলে আসি পরবর্তী যেটা, সেটা হচ্ছে গিয়ে 1970-তে বাংলাদেশে একটা সাইক্লোন হচ্ছে, ভোলা সাইক্লোন। ভোলা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি, ভোলা সাইক্লোন। এবং এই যে ভোলা সাইক্লোন, সেটা বাংলাদেশকে একদম মানে কি বলবো, মানে মানে ভেঙে ফেলে, একদম ক্ষতিগ্রস্ত করে ফেলে। লক্ষ লক্ষ মানুষ মারা যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়, ভয়াবহ পরিস্থিতি হয় বাংলাদেশের এই ভোলা সাইক্লোনের ফলে 1970। এবং দেখা যায় বাংলাদেশের যে মানুষ এই সাইক্লোনের ফলে যে ক্ষতিগ্রস্ত হলো, আক্রান্ত হলো, মারা গেল, সেই ক্ষেত্রে পাকিস্তান গভর্নমেন্ট সেইভাবে কোনো সাহায্য, কোনো সহযোগিতা ইস্ট পাকিস্তানকে করলো না, বা ইস্ট পাকিস্তানের মানুষের প্রতি এক্সটেন্ড করলো না। তাহলে একের পর এক যদি আমরা দেখি ইস্ট পাকিস্তানের মানুষের প্রতি পাকিস্তান গভর্নমেন্টের যে বিমাতৃসুলভ যে ব্যবহার, আচরণ, সেটা কমার বদলে সেটা বেড়ে চলেছিল। এবং তারপরের যে ঘটনাটা এক কথায় আমি বলে থাকি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে বলতে পারো উপাদান, ঠিক আছে, সেই উপাদানের একদম শেষ উপাদান, সেটা হচ্ছে
1970-তে পাকিস্তানের জেনারেল ইলেকশন। আমরা তো আলোচনা একে একে করছি যে কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আমরা এক এক করে পয়েন্ট আলোচনা করলাম যে বাঙালি সভ্যতা সংস্কৃতিকে প্রোটেক্ট করা, বাঙালি ভাষাকে প্রোটেক্ট করা, পলিটিক্যাল যে ডিসক্রিমিনেশন সেটাকে প্রহিবিট করা, ইকোনমিক যে এক্সপ্লয়টেশন ডিসক্রিমিনেশন সেটাকে প্রহিবিট করা, অটোনমিক ডিমান্ড, এই সব তো আমরা বললাম। তাহলে এগুলো সবটাই উপাদান, কিন্তু যেটা সর্বশেষ উপাদান সেই উপাদানটা হচ্ছে 1970-তে পাকিস্তানের জেনারেল ইলেকশন। স্বাধীনতার পর, মানে পাকিস্তান স্বাধীন হওয়ার পর 1947-এ পাকিস্তান স্বাধীন হচ্ছে আমাদেরই সাথে। পাকিস্তানের সংবিধান কার্যকর হচ্ছে 1956-এ, আর পাকিস্তানের জেনারেল ইলেকশনস হচ্ছে 1970-তে। আমরা স্বাধীন হচ্ছি 15 আগস্ট 1947, আমরা আমাদের সংবিধান কার্যকর করছি 26 জান 1950, আমাদের সাধারণ নির্বাচন হয়ে সরকার গঠন আমরা করছি 1952-তে সাংবিধানিকভাবে। যেটা মানে বলতে পারো আমাদের যে ফার্স্ট জেনারেল ইলেকশন 1952, তার সাকসেস ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে অবাক করে দিল। মানে ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রি, পশ্চিমী দেশ, তারা তো এটা ভাবতেই পারে না, মানে তাদের কাছে এটা একটা বলতে পারো একটা অবিশ্বাসের ব্যাপার যে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিজ গুলো, উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ, সেখানে আবার ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ইলেকশন তাদের কাছে একটা বলতে পারো অবাস্তব ব্যাপার। তো ভারতবর্ষের যে সাধারণ নির্বাচন 1952 এবং সেই সাধারণ নির্বাচনের যে সাফল্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে, পশ্চিমী দেশগুলোকে কি করলো, ভুল প্রমাণিত করলো। ভারত সফলভাবে তার যে ডেমোক্রেটিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে কি করলো, কার্যকর করলো। অন্যদিকে পাকিস্তান যদি আমরা দেখি, 1947-এ আমাদের সাথে স্বাধীন হচ্ছে, সংবিধান কার্যকর হচ্ছে 1956, ওই সময় সাধারণ নির্বাচন গিয়ে হচ্ছে 1970-তে। এবং এই সাধারণ নির্বাচনে দেখো কি হলো। এই সাধারণ নির্বাচনের যে রেজাল্ট, সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ, শেখ মুজিবরের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে যে শুধু পাচ্ছে তা নয়, ন্যাশনাল অ্যাসেম্বলিতেও পাচ্ছে। পাকিস্তানের 300টা সিটের মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 167 সিট হচ্ছে জয়লাভ করে, মেজরিটি। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে পাকিস্তানের, কিন্তু ওয়েস্ট পাকিস্তানের যারা লিডার্স, তারা এটা কোনো মতেই হতে দিতে রাজি নয়। যে ইস্ট পাকিস্তানের একটা দল, ইস্ট পাকিস্তানের একজন লিডার যে প্রধানমন্ত্রী হবে আর যে সরকার পরিচালনা করবে, মানে ইস্ট পাকিস্তানের মানুষ পাকিস্তান পরিচালনা করবে, এটা ওয়েস্ট পাকিস্তানের ক্ষেত্রে অবিশ্বাস্য ব্যাপার ছিল। এটা মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তো তার ফলে ওয়েস্ট পাকিস্তানের যারা লিডার, তারা কি করলো, চক্রান্ত করলো। কি চক্রান্ত? শেখ মুজিবুর রহমানকে কোনোভাবে পাকিস্তানের সরকার গঠন করতে দেওয়া যাবে না। তো দেখো কি বলছে,
the Awami League was not allowed to form government by the military administration. তখন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন চলছে পাকিস্তান, যার হেড হচ্ছে আগা মোহাম্মদ ইয়া খান। এই যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, সামরিক প্রশাসন, সামরিক শাসন চলছে, যে সামরিক প্রশাসনের বলতে পারো যিনি হেড ছিলেন, যিনি পরিচালনা করছিলেন, ইহা খান। ঠিক আছে। জুলফিকার আলী ভুট্টো পিপলস পার্টির হেড, সুপ্রিম পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো, এরা সবাই মিলে কি করলো, সেই চক্রান্ত করলো। সেই চক্রান্ত কি, আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দেওয়া, এবং তাই হলো। আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হলো না। শেখ মুজিবুর রহমানকে আটকানো হলো, আটক করা হলো। আশা করি এই ইতিহাস কম বেশি আমরা প্রত্যেকে জানি। তাহলে ভাবো কতটা মারাত্মক ঘটনা, যেখানে একটা দল গণতান্ত্রিকভাবে ডেমোক্রেটিকলি অ্যাসেম্বলিতে কি পাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, সরকার গঠনের মেজরিটি পাচ্ছে, আর সেই দল, সেই দলের লিডারকে কি করা হচ্ছে, চক্রান্ত করে আটকানো হচ্ছে, সরকার গঠন করতে দেওয়া হচ্ছে না। তো তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের এই যে আচরণ, এই যে ঘটনা, তার বিরুদ্ধে শুরু করলো নন কোঅপারেশন মুভমেন্ট। যে পাকিস্তানের যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা কোনো মতে কি করব না, কোনো সাহায্য করব না। এবং তিনি আহ্বান করলেন যে আমরা কোনো ট্যাক্স হচ্ছে পে করব না, নন কোঅপারেশন মুভমেন্ট। আর কোনো উপায় ছিল না, আর কোনো উপায় ছিল না নন কোঅপারেশন মুভমেন্ট ছাড়া, বা এই রকম মুভমেন্ট ছাড়া, যে ওয়েস্ট পাকিস্তানের যে অ্যাডমিনিস্ট্রেশন, পাকিস্তান গভর্নমেন্টকে কোনো রকম ভাবে সাহায্য না করা, তাদেরকে আটকানো ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে, এবং কোন রকম ট্যাক্স না দেওয়া। এবং এর পরবর্তীতে ওয়েস্ট পাকিস্তান থেকে বা পাকিস্তান গভর্নমেন্ট যে স্টেপটা নিল, সেই স্টেপটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। সেটা কি, যে ইস্ট পাকিস্তানের যে বাঙালি যে জাতীয়তাবাদী যে আন্দোলন, বেঙ্গলি যে ন্যাশনালিজম, সেটাকে হচ্ছে আটকানো। এবং এটাকে আটকানোর জন্য পাকিস্তান তার যে অস্ত্র ব্যবহার করলো, সেটা হচ্ছে তার মিলিটারিকে, ব্যবহার করলো। যে এই যে বেঙ্গলি ন্যাশনালিজম, এই আন্দোলন যারা করছে, এই আন্দোলনের যারা সমর্থক, তাদেরকে কি করা, তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করা, তাদেরকে আটক করা, তাদের এগেইনস্টে স্টেপ নেওয়া। অপারেশন সার্চ লাইট, 25 মার্চ 1971। এবং এই অপারেশন সার্চ লাইটের যারা টার্গেট ছিল, বেঙ্গলি ন্যাশনালিজম এই আন্দোলনের যারা লিডার, সমর্থক, তারা ম্যাক্সিমাম ছিল হচ্ছে যারা ইন্টেলেকচুয়ালস, বেঙ্গলি ইন্টেলেকচুয়ালস, স্টুডেন্টস। তারা হাজার হাজার স্টুডেন্ট হচ্ছে মারা গেল। তো অপারেশন সার্চ লাইট, যেটা পাকিস্তান গভর্নমেন্ট শুরু করছে 25 মার্চ 1971 নাইটে, যে বেঙ্গলি ন্যাশনালিজমের যারা লিডার, এর সমর্থক যারা, তাদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে 25 মার্চ 1971 ঠিক ওই দিন
শেখ মুজিবুর রহমানকে কি করা হলো, অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে তাকে ওয়েস্ট পাকিস্তানে নিয়ে চলে যাওয়া হলো, মানে ওনাকে বাংলাদেশে রাখা হলো না, কারণ উনি বাংলাদেশে থাকলে তিনি আন্দোলনকে পরিচালনা করবে, আন্দোলন হয়তো আরো উগ্র হবে, আরো ব্যাপক হবে, ভায়োলেন্ট হবে। তাই আন্দোলনকে দমানোর জন্য ওনাকে অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করে ওনাকে পাকিস্তানে নিয়ে চলে যাওয়া হলো। এবং তিনি তার অ্যারেস্টের আগে তিনি জানতেন যে তাকে অ্যারেস্ট করা হবে। তিনি অ্যারেস্ট হওয়ার আগে তিনি ডিক্লেয়ার করলেন ইস্ট পাকিস্তান ওয়াজ টু বিকাম বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি। তিনি ঘোষণা করলেন তার অ্যারেস্টের আগে যে ইস্ট পাকিস্তান, বাংলাদেশ হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি। এবং ওনার এই ঘোষণা বেতারে কি করা হলো, প্রচার করা হলো। সেটা প্রচার করা হলো 26 মার্চ 1971, যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। মুজিবুর রহমানের এই যে ঘোষণা ওনার অ্যারেস্টের আগে, সেই ঘোষণা বেতারে কি করা হলো, প্রচার করা হলো 26 মার্চ 1971। তার জন্যই 26 মার্চ সেলিব্রেট হয়ে থাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হিসাবে। কারণ এই দিন শেখ মুজিবুর রহমানের যে ঘোষণা বাংলাদেশ স্বাধীন, সেটা কি হয়েছিল, বাংলাদেশে হচ্ছে প্রচার হয়েছিল বেতারে। এবং এই যে অপারেশন সার্চ লাইট, ঠিক আছে, বাংলাদেশের যে লিবারেশন ওয়ার, এটা 9 মাস চলেছিল। আর এই টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার 26 মার্চ 1971 থেকে একদম 16 ডিসেম্বর 1971, 9 মাস, ঠিক আছে। এবং বেঙ্গলি স্টার্টেড ফাইটিং এগেইনস্ট দ্য পাকিস্তান মিলিটারি উইথ এভরি রিসোর্স দে হ্যাড। এবং বেঙ্গলি ন্যাশনালিস্ট অর্গানাইজড অ্যান্ড আর্মড ফোর্স কল মুক্তি বাহিনী। এটা তো এগুলো আমরা প্রত্যেকেই আশা করি জানি। এবং এই মুক্তি বাহিনীকে ভারতীয় সেনা, ভারত সরকার বিভিন্নভাবে কি করেছিল, সাহায্য করেছিল। তাহলে এই যে বাংলাদেশের যে লিবারেশন ওয়ার, এই লিবারেশন ওয়ার চলেছিল 9 মাস, 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত। এবং যারা বলতে পারো এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল, এই আন্দোলন যারা করেছিল, তাদের কাছে তো সেইভাবে কোনো রিসোর্স ছিল না। পাকিস্তানের মিলিটারির যে ক্ষমতা, সেই জায়গায় তো তাদের সেই রিসোর্স, তাদের সেই ক্ষমতা ছিল না। তো তারা যে যেরকম ভাবে কি করেছিল, তাদের কাছে যা রিসোর্স ছিল সেই রিসোর্স দিয়ে তারা পাকিস্তানের মিলিটারিকে তারা প্রতিহত করেছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই যে যারা মুক্তি যোদ্ধা, যারা মুক্তি বাহিনী, তাদেরকে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছিল, বিভিন্নভাবে সাহায্য করেছিল। ঠিক আছে, চলো নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। একটা প্রভিন্সিয়াল বা প্রভিশনাল বলবো, প্রভিশনাল বা একটা ইন্টারিম গভর্নমেন্ট কি হচ্ছে, তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রভিশনাল গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ওয়াজ ক্রিয়েটেড by some political leaders of East Pakistan. Sheikh Mujibur Rahman, who was a prisoner of West Pakistan government during that time, was made president, and Tajuddin Ahmed was made the prime minister of Bangladesh. তাহলে একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা প্রভিশনাল গভর্নমেন্ট কি হচ্ছে, ফর্মড হচ্ছে, যার প্রেসিডেন্ট হচ্ছেন শেখ মুজিবুর রহমান এবং প্রাইম মিনিস্টার হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, তাহলে আওয়ামী লীগ কি করলো, একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা ফর্ম করলো। আফটার 9 months of war, Pakistan occupation force surrender in Dhaka on 16 December 1971 after killing an estimated 3 million people. 3 million people বলতে পারো তারা প্রাণ দিয়েছিল, হত্যা করা হয়েছিল 3 মিলিয়ন পিপলকে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি যে
পাকিস্তান আর্মি কি করছে, সারেন্ডার করছে 16 ডিসেম্বর 1971। বাংলাদেশ ফাইনালি বিকাম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট। Father of nation Bangabandhu Sheikh Mujibur Rahman was founder president of Bangladesh. He was subsequently assassinated on 15th August 1975 by group of conspirators। 15th August 1975। কেন আমি আজকের দিনে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি তার কারণ, তার প্রাসঙ্গিকতা তোমরা বুঝতে পারছো। 1947-এ আমরা যেরকম স্বাধীন হচ্ছি, 1947-এ আমরা ভাগ হচ্ছি, এবং বাংলাদেশের যে স্বাধীনতার যে আন্দোলন, বাংলাদেশের যে স্বাধীনতার যে লড়াই, সেখানে ভারতবর্ষ কি করছে, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তাদের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। হ্যাঁ, অবশ্যই এই সাহায্য অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। অবশ্যই এই সাহায্য, ইন্ডিয়ার এই যে হেল্প, সেটাকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আমি সেই ব্যাখ্যায় এই মুহূর্তে যাচ্ছি না, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে আজকের দিনেই আমরা ভাগ হয়েছি, এবং প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দেশের স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনের দাবি এক। সেই দাবি হচ্ছে অধিকারের, সেই দাবি হচ্ছে স্বাধীনতার, সেই দাবি হচ্ছে শোষণ, শাসন, অপশাসনের অবসানের দাবি, সেই দাবি হচ্ছে আত্মনিয়ন্ত্রণের দাবি, স্বশাসনের দাবি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এর ব্যতিক্রম ছিল না। আর লাস্ট একটা কথা বলে আমি আলোচনা শেষ করব, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস ভুললে চলবে না, ইতিহাসকে অস্বীকার করলে চলবে না। ইতিহাস যা আমাদের মধ্যে মূল্যবোধ তৈরি করে, ইতিহাস যা আমাদের মধ্যে আবেগ তৈরি করে, ইতিহাস যা আমাদের মধ্যে দেশপ্রেম তৈরি করে। তাহলে আমরা যদি আমাদের স্বাধীনতার আন্দোলন আমরা যদি আলোচনা না করি, আমরা যদি আমাদের স্বাধীনতার আন্দোলনকে যদি ভুলে যাই, তাহলে হয়তো আমরা আমাদের দেশের প্রতি আমাদের যে আবেগ, যে ভালোবাসা, সেটাই হয়তো আমরা দেখাতে পারবো না। তাই ইতিহাস ভুললে চলবে না। স্বাধীনতার আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস ভুললে কিন্তু চলবে না। তো আজকে এই স্বাধীনতার এই দিনে আমি এটাই বলবো যে স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলন আমাদেরকে ভালোভাবে পড়া উচিত। তার দর্শন, তার গুরুত্ব আমাদেরকে ভালোভাবে বোঝাটা আমাদেরকে উচিত, কারণ এটাই আমাদেরকে গুড সিটিজেন, প্রকৃত নাগরিক আমাদেরকে করে তুলতে পারবে। তো আজকের মতো এখানেই আমি আলোচনা শেষ করলাম। ভালো যদি লাগে তো অবশ্যই জানিও, এবং কোথাও যদি কিছু ভুল ভ্রান্তি চোখে পড়ে তো অবশ্যই সেটাও কিন্তু আমাকে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে এরকমই একটা আলোচনা নিয়ে। থ্যাংক ইউ।